নমস্কার বন্ধুরা, আজ আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ভয়ের দুনিয়াতে শুনবেন বিখ্যাত সাহিত্যিক অলোক কৃষ্ণ চক্রবর্তীর কলমে ভূতের ভালোবাসা। অলোক কৃষ্ণ চক্রবর্তী 1935 সালে মহাজন্মাষ্টমীর দিনে জন্মগ্রহণ করেছিলেন। সাহিত্যের সমস্ত শাখায় তার সমান দক্ষতা ছিল। তিনি প্রধানত নেতাজির ওপর গবেষণার জন্য জনপ্রিয়তা অর্জন করেছিলেন। শুরু হতে চলেছে বিখ্যাত সাহিত্যিক অলোক কৃষ্ণ চক্রবর্তীর লেখা ভূতের ভালোবাসা। গল্পের সূত্রধর দীপা, কথক শুভাশিস, অভিনয়ে অদ্বিতীয়া, রিতম, বৃষ্টি। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ঝড় উঠেছে, দুরন্ত ঝড়, উন্মুক্ত প্রান্তরের বুকে ঝড়। আমরা তিনজন, অভয়, অমর আর আমি, ফিরছিলাম চৈত্র সংক্রান্তির মেলা থেকে। আমাদের গ্রাম থেকে মেটো পথে মেলার দূরত্ব মাইল 7 হবে। রাস্তা ধরে গেলে আরও অনেক বেশি। মাঠের মাঝখান দিয়ে যাতায়াত করতে সবাই, কেননা তখনকার দিনে পালকি আর গরুর গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন ছিল না বললেই চলে। সন্ধ্যার কিছু আগেই মেলা থেকে বেরিয়ে মাঠের মধ্য দিয়ে চলেছি আমরা। বিকেলের দিকে 2-1 টুকরো ভবঘুরে মেঘ হালকা বাতাসের ধাক্কায় উদাস মনে ঘুরে বেড়াচ্ছিল আকাশের গায়ে। কিন্তু তা যে শেষ পর্যন্ত গোটা আকাশ কালো করে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করবে কে জানত। ধুধু মাঠের মাঝামাঝি আমরা তিনজন। এখন মেলার দিকে ফিরে গেলেও মাইল 2 হাঁটতে হবে, সামনেও তাই, কেননা 2 মাইলের আগে কোনো গ্রাম নেই। সুতরাং দুদিকের দূরত্ব যখন সমান, তখন সামনের দিকে এগিয়ে যাওয়াই স্থির করলাম। মাঠের মাঝখান দিয়ে পথ, সেই পথ ধরেই এগিয়ে চলেছি আমরা। বাতাসের বেগে চলা তো দূরের কথা, দাঁড়িয়ে থাকাই দুঃসাধ্য। সে কি উন্মত্ত হাওয়ার মাতামাতি, গাছপালা সব ধুলে ধুলে সারা। মাঠের মধ্য থেকেই নজরে পড়ছে হাওয়ার বেগে দূরের বড় বড় গাছগুলো একবার মাটিতে নুয়ে পড়ে পরক্ষণেই আবার মাথা তুলে উঠছে আকাশের দিকে। এই খ্যাপা বাতাসের সঙ্গে হাত মিলিয়েছে আকাশ চেরা চোখ ধাঁধানো বিদ্যুৎ চমক আর বাজের গর্জন। তদুপরি রাশি রাশি ধুলো, বাতাসের ঝাপটায় ধুলোবালির উদ্দাম স্রোত দুদিকে অন্ধ করে দেয় যেন। এই অবস্থায় কোনো ক্রমে মন্থর গতিতে এগিয়ে চলেছি আমরা। কিছুক্ষণের মধ্যে গোটা প্রান্তরের বুকে নেমে এলো অন্ধকারের কালো জবনিকা। চারিদিক ডুবে গেল অসীম অন্ধকারের অতল গহ্বরে। সর্বাঙ্গে সেই অন্ধকারের তীব্র স্রোতের স্পর্শ যেন অনুভব করছি সবাই। সামনে পেছনে ডাইনে বাঁয়ে যেদিকে যত দূর চোখ যায় শুধু অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। নিরন্ধ্র অন্ধকারের নিশ্ছেদ জবনিকা ঠেলতে ঠেলতে এগিয়ে চলেছি তিনজন। চলতে চলতে একসময় মেঠো রাস্তা হারিয়ে চষা জমির উপর দিয়ে চলেছি আমরা। দেখতে দেখতে বৃষ্টির আবির্ভাব। সে কি বর্ষণ! প্রতিটি ফোঁটাই তীক্ষ্ণভাবে এসে গায়ে বিচ্ছে। গলে যাচ্ছে কর্ষিত মাটির সমস্ত চাংড়া। সেই কাদায় একবার পা পড়লে তুলতে যেন জীবন বেরিয়ে যায়। এই অবস্থায় কি চলা সম্ভব? তবুও চলেছি আমরা।
শুনেছি এরকম দুর্যোগেই নাকি নানা বিপদ আপদ দেখা দেয়। আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। উফ, কি ভীষণ রাত্রি! সেই রোমহর্ষক ঘটনার কথায় পরে আসছি। ফাঁকা মাঠের বুকে নিবিড় কালো মসিক কৃষ্ণ অন্ধকার আর বজ্র বিদ্যুৎ সহ প্রবল বর্ষণ, সঙ্গে উদ্দাম হাওয়া এবং বড় বড় ডেলা গলা কাদা। এরই মধ্য দিয়ে যেতে যেতে পাগলা হাওয়ার প্রচণ্ড দাপটে মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়ে পড়েছি আমরা পরস্পরের কাছ থেকে। ডাকাডাকি হাঁকাহাঁকির পর আবার মিলিত হচ্ছে। ইতিমধ্যে যে কতবার আছাড় খেয়ে পড়েছি তার কোনো হিসাব নেই। জলে কাদায় জামা কাপড় ভিজে একেবারে একাকার, দেহ যেন আর বইছে না। এমন বিপদে কখনো পড়িনি। গুরুজনদের নিষেধ সত্ত্বেও কেন যে আজ মেলা দেখতে বেরিয়েছিলাম তাই ভাবছি। কপালে এখন যে কি আছে কে জানে। বৃষ্টি ক্রমশ বেড়েই চলেছে, হাওয়া তীব্রতাও বাড়ছে বই কমছে না। ফলে হাড় কাঁপানো শীতে আমাদের অবস্থা রীতিমতো সঙ্গী। চলা দায়, তবু চলতেই হচ্ছে। সহসা বিদ্যুৎ চমকে সামনের দিকে প্রচুর গাছপালা নজরে পড়ল। জঙ্গল বলেই মনে হলো। ঠিক সেই সময় কম্পিত কণ্ঠে অমর বলল, সর্বনাশ, তুই তো সেই জায়গায় চলে এলাম মনে হচ্ছে। কোন জায়গা? জিজ্ঞাসা করলাম। পরে সব জানতে পারবি। ক্ষীণ কণ্ঠে জানালো অমর। ওরা যে কিছু একটা গোপন করছে তা বেশ স্পষ্ট হয়ে উঠল আমার কাছে। কিন্তু কেন কেন এই গোপনীয়তা ভাবতে গিয়ে সর্বাঙ্গ কাঁটা দিয়ে উঠল আমার। এ প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, আমরা তিনজন বন্ধু হলেও ওরা আমার চেয়ে বয়সে বেশ বড়। তার মধ্যে অভয় আবার অমরের চেয়েও 2-1 বছরের বড়। ওদের দুজনেরই পৈতে হয়েছে, হয়নি আমার। প্রবাদ আছে, গলায় যোগ্য পবিত্র থাকলে ভূত প্রেত নাকি স্পর্শ করতে পারে না। তাছাড়া অভয়ের সাহসের কথা লোকের মুখে মুখে। ভয় ডর কাকে বলে জানে না ও। অমরও বড় একটা ভীতু নয়, কিন্তু আমি তো আর ওদের মতো সাহসী নই। তাই এই পরিস্থিতিতে হাজার ভয়ের চিত্র ভেসে উঠল আমার মনে। এই রকম যখন আমার মনের অবস্থা, ঠিক তখনই হঠাৎ বলে উঠল অভয়, শোন, এখন থেকে আমরা তিনজন একসাথে হাত ধরে যাব। কারোর হাত যেন কোনো রকমে খুলে না যায়। সাবধান, খুব সাবধান। এই কথা শুনে আমার অবস্থা তখন আরও সঙ্গীন। কিন্তু উপায় কি? এই দারুণ ঝড় বৃষ্টির ভেতর তো আর সারা রাত মাঠের মধ্যে বসে থাকা যায় না। তাই একসাথে হাত ধরে চলেছি আমরা। চলেছি ধীরে ধীরে, অতি সন্তর্পণে চলেছি, চলেইছি। আর কত হাঁটতে হবে? সকরুণ কণ্ঠে প্রশ্ন করলাম। বেশি না, এসে গেছি প্রায়। মানে? এসব ব্যাপারে আসল জায়গায় ওরা কোনো ক্ষতি করতে পারে না। অভয়ের কথায় অমর চুপ হয়ে গেলেও আমি কিন্তু চুপ করে থাকতে পারলাম না। কি বলতে চাস তোরা, খুলে বলতো। এমন কিছু ব্যাপার নয়, চল ওখানে গিয়ে বসে সব খুলে বলছি। সহসা আবার আকাশটাকে ফালা ফালা করে বিদ্যুৎ চমকে উঠল। বিদ্যুৎ দীপ্তি দিয়ে বুঝলাম জঙ্গলটার খুবই কাছাকাছি এসে গেছি আমরা। বাঁচা গেল। এখানে একটু বসে ঝড় জল কমলেই আবার রওনা দেব। তাই ভালো। আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। এই জঙ্গল দেখেই তো তুই কেমন যেন চমকে উঠলি। তোদের ব্যাপার স্যাপার বোঝা দায়। মেলায় এসে ভুল করেছি মনে হচ্ছে। কিছুই ভুল করিসনি। তোর নিজের কথা তুই ভাবছিস। সবার অবস্থাই তো এক। তোকে কি আমরা বিপদে ফেলবো? তাহলে এই জঙ্গলটার ব্যাপার চেপে যাচ্ছিস কেন? চাপার কিছু নেই, বস এখানে, সব বলছি। ভয়ের কিছু নেই। ঘোর অন্ধকারে দুর্যোগের রাতে শ্মশানে বসে বলছিস ভয়ের কিছু নেই? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। হ্যাঁ রে,
খোদ শ্মশানে প্রেতাত্মা কোনো ক্ষতি করতে পারে না। রাখ তোর গল্প কথা। আচ্ছা অভয়, শুনেছি অপদেবতারা নাকি অনেক সময় ছদ্মবেশে আসে। ধুত্তিরি, তোর ছদ্মবেশে নিকুচি করেছে, আলোচনার আর সময় পেলি না। ঠিক আছে ঠিক আছে, এখন আর ওই সব কথাবার্তার দরকার নেই। চুপচাপ বস, একটু পরেই তো চলে যাব আমরা। জবু তবু হয়ে শ্মশানে বসে আছি আমরা তিনটি অসহায় প্রাণী। সামনেই একটা প্রকাণ্ড ঝিল। ঝিলের চারপাড়ে নানা রকম ছোট বড় গাছ আর বুনো ঘাস। এছাড়া চারিদিকেই উন্মুক্ত প্রান্ত। দিনের এ পাশ দিয়ে খুব কম লোকই যাতায়াত করে। আর রাতে তো কথাই নেই, বড় একটা কেউ ঘেঁষে না। পরে জানতে পেরেছিলাম এই পথে আমাদের আসার কথা নয়, ভুল করে এসে পড়েছিলাম। আর এখানেই ঘটলো এক অদ্ভুত ঘটনা। আমার মতো ভীতুর কথা বাড়ি দিলাম, ওই অভয় প্রদানকারী চরম সাহসী অভয়ের অবস্থাও তখন অবর্ণনীয়। আকাশের চেহারার কোনো পরিবর্তন হয়নি, তখনও তার বুকে জল ভরা মেঘ। বাজের তীব্র গর্জনের সঙ্গে বিদ্যুৎও চমকাচ্ছে সমানে। বৃষ্টি পড়ছে একইভাবে, বাতাসের উন্মত্ততাও কিছু কমেনি। প্রেতাত্মার কান্নার মতো সাঁই সাঁই করে গাছপালা দুলিয়ে ঝিলের মিষ্কালো জলে ঢেউ তুলে ছুটে চলেছে সে দিগন্তের উপর দিয়ে। এর সঙ্গে আছে একটানা ঝিঝির ডাক আর একঘেয়ে ব্যাঙের চিৎকার। তদুপরি বড় বড় গাছগুলো ডালে ডালে জড়াজড়ি করে অতিকায় দৈত্যের মতো দাঁড়িয়ে আছে ভয়াল মূর্তিতে। তীব্র হাওয়ার বেগে পেট মূর্তির মতো দুলছে লতাগুচ্ছ। চারপাশে বিরাজ করছে কেমন যেন একটা ভয়ঙ্কর অস্বাভাবিকতা। মনে হয় বুঝি একটি নীরব ধ্বংস মুখ বুঝে অপেক্ষা করছে এখানে। হয়তো কোনো অশুভ আত্মা ভর করে আছে গোটা অঞ্চলটার উপর। বিচিত্র শব্দময় অন্ধকারে এই অদ্ভুত অপার্থিব পরিবেশে অজ্ঞাতেই বুঝি গা ছমছম করে ওঠে। অতি বড় সাহসীরও ভয়ে রক্ত হিম হয়ে যায়। হঠাৎ একটা দমকা হাওয়ায় চমকে উঠলাম আমরা। কেমন যেন একটা কান্নার আওয়াজ মনে হলো। তবে আচমকা ভয় পেলেও ব্যাপারটায় তেমন গুরুত্ব আরোপ করলাম না আমরা। কেননা ঝড় জলে নানা রকম শব্দই তো কানে আসছে। তাছাড়া এই দুর্যোগে শ্মশানে বসে এই ধরনের কিছু একটা মনে হওয়া অস্বাভাবিকও নয়। তাই সবাই ভাবলাম এটা এমন কিছু না, হতে পারে আমাদের মনের ভুল। না, মনের ভুল ঠিক নয়। আবারও শোনা গেল সেই একই আওয়াজ, তবে অস্পষ্ট। এ কি, নিজে সত্যি সত্যি কান্না। কোনো ভয় নেই, তোরা আমাকে জড়িয়ে ধরে থাক। গলায় পড়তে থাকলে ওরা ছুটে পারে না। অভয়ের কম্পিত কণ্ঠের ক্ষীণ স্বর প্রমাণ করলো অভয় আর সেই আগের অভয় নেই। কর্পূরের মতো উবে গেছে ওর দুর্জয় সাহস। তুই কতবার কত রকম কথা বলবি। আগে বললি শ্মশানে অপদেবতা কোনো ক্ষতি করতে পারে না, এখন বলছিস গলায় পইতে থাকলে ওরা ছুঁতে পারে না। এরপর আবার যে কি বলবি কে জানে। এই আতঙ্কের মধ্যেও আমি আর চুপ করে থাকতে পারলাম না। আমার কথা শেষ না হতে হতেই কানে এলো, সর্বনাশ, এ যে বিড়াল ছানার কান্না। তাহলে অমরের কথাই তো ঠিক। প্রয়োজনে ছদ্মবেশও ধারণ করে অপচ্ছায়ারা। ক্রমশ মার্জার শাবকের ক্রন্দন একেবারে স্পষ্ট হয়ে উঠল। না, আর কোনো রকম সন্দেহের অবকাশ নেই। ছদ্মবেশে এই প্রেতজনী আসছে। তিনজনের সর্বাঙ্গ তখন কাঁপছে। অভয় প্রদানকারী অভয়ের অবস্থা রীতিমতো শোচনীয়। তার কম্পিত কণ্ঠ থেকে অস্পষ্টভাবে উচ্চারিত হচ্ছে, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, করবি আমার কি? তোরাও আমার সাথে বল। শুরু করলাম আমরাও। বিচিত্র ধ্বনি ছাপিয়ে ক্রমশ এই কান্নার আওয়াজ স্পষ্ট থেকে স্পষ্টতর হতে লাগলো। মনে হলো আমাদের কাছে এগিয়ে আসছে মায়াবিনী। আরে, এ যে একেবারে কাছে এগিয়ে এসেছে। না, দূরত্ব বলে আর তেমন কিছু নেই বললেই চলে। উপায় আর কি, এই শ্মশানেই বুঝি আজ সব শেষ। আমার মাথায় তখন রাশি রাশি এলোমেলো চিন্তা।
প্রায় বাকশক্তি হারিয়ে ফেলেছি আমরা তিনজনে। আবার ব্যাস, সব শেষ। মনে হলে যেন আমাদের দেহ স্পর্শ করছে প্রেতাত্মাটা। আমি তখন আর আমার মধ্যে নেই। আমার সমস্ত অনুভূতি, সমস্ত চেতনা বুঝি তালগোল পাকিয়ে যাচ্ছে। চলছে আমাদের গা ঘেঁষে একটানা মিউ মিউ শব্দ। কথায় বলে, বিপদে পড়লে বাঘের ভয়ও থাকে না। আমারও তাই হলো। মরেছি যখন, শেষ দেখেই মরবো। হঠাৎ বেপরোয়াভাবে ঘুরেই থাবা মারলাম প্রেতাত্মাটার গা। কিন্তু এ কি? এই যে ভূত প্রেত নয়, সত্যি সত্যি বিড়াল ছানা। ঘাম দিয়ে যেন জ্বর ছাড়লো আমার। বিড়ালের বাচ্চাটাকে হাতে নিয়ে ওদের বললাম, এই বুঝি অশরীরী আত্মার ছদ্মবেশ? বিড়ালের বাচ্চাটাকে কোলে তুলে নিলাম। বিড়াল ছানার গায়ে হাত দিয়ে বলে উঠল ওরা। ধুত তেরি। মুহূর্তে বেড়ে গেল আমাদের মনোবল। মা হই বলে উঠে দাঁড়ালাম তিনজনই। ইতিমধ্যে আকাশের অবস্থারও কিছুটা পরিবর্তন হয়েছে। বৃষ্টির জোর অনেকটা স্থিমিত। মাতাল হাওয়ায় মাতামাতিও আগের মতো আর নেই। তবে বিদ্যুৎ চমক আর বাজের গর্জনে বড় একটা ভাটা পড়েনি। তাহলেও আমরা তিনজন শ্মশান ছেড়ে মাঠে রাস্তা ধরলাম। এখান থেকে আমাদের বাড়ির দূরত্ব মাইল 3-4। স্থির হলো আজ রাতে আমি বাড়ি ফিরব না। কেননা মাইল খানেকের মধ্যেই আমার দিদি শ্বশুর বাড়ি। রাতটা ওখানে কাটিয়ে কাল ভোরেই রওনা দেব। মাঠের মাঝখান দিয়ে হেঁটে চলেছি আমরা। সহসা মনে হলো কে যেন আমাদের পেছন পেছন আসছে। যে আসে আসুক, ভয় কি? এখন আমরা রীতিমতো বীর পুরুষ। ও সব ভূত প্রেত আমরা মানি না, যত সব কুসংস্কার। তবুও যেন কেমন একটা অস্বস্তি বোধ করছি। পায়ের শব্দ বেশ স্পষ্ট শোনা যাচ্ছে। কি জানি, কোনো চোর ডাকাত হতে পারে। হঠাৎ এক ঝলক ঠান্ডা বাতাস আমাদের চোখ মুখের উপর আছড়ে পড়ল। মড়মড় করে একটা গাছ ভাঙা শব্দ কানে এলো। পেছনে পায়ের শব্দ আরো স্পষ্ট হলো। কি ব্যাপার? তিনজনই একসাথে পেছন ফিরে ঘুরে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকে উঠল আকাশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত। সমস্বরে বলে উঠলাম আমরা তিনজন। হ্যাঁ, তোমাদের দেখেই তো চলে এলাম। এই ঝড় জলে রাতে যখন তখন একটা বিপদ হতে পারে। এখন দিদির বাড়ি যাবে তো, চলো আমার সাথে। শম্ভুদা মানে শম্ভু মণ্ডল, দিদির বাড়ি দীর্ঘদিনের বিশ্বস্ত দারোয়ান। পাশের গ্রামেই ওর বাড়ি। তাও সপ্তাহে একদিন বাড়ি যায় কিনা সন্দেহ। এত প্রভুভক্ত, ভারী মিষ্টি স্বভাবের মানুষ। সবাইকেও ভালোবাসে, ওকেও সবাই ভালোবাসে। তবে আমার প্রতি ওর একটা আলাদা দুর্বলতা আছে। শম্ভুদা আমাকে দারুণ ভালোবাসে। বলতে গেলে একরকম নিজের ছেলের চেয়েও বেশি স্নেহ করে আমাকে। ছোটবেলায় দিদির বাড়িতে এলেই ও আমাকে কাঁধে চড়িয়ে সারা গ্রাম ঘুরে বেড়াতো। নিজের বাড়ি নিয়ে গিয়ে ভালো মন্দ খাওয়াতো। স্নান করার সময় পুকুরে নেমে আমাকে পিঠের উপর নিয়ে সাঁতার কাটতো। গাছে উঠে আতা, কুল, পেয়ারা, জামরুল পেড়ে দিত। নিজের কাজ ফেলে সত্যি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়তো। এজন্য কি কম বকুনি খেত বেচারা। ওর সে স্বভাব আজও বদলায়নি। তাই এই দুর্যোগে শম্ভুদার আবির্ভাবে হাতে যেন চাঁদ পেলাম। শম্ভুদা, তুমি আগে চলো, আমরা তোমার পেছনে পেছনে যাচ্ছি। তাই ভালো। আমরা পেছনে পেছনে যাচ্ছি। যেতে যেতে শম্ভুদাকে বিড়াল শাবকের কাহিনী বললাম। সব শুনে শম্ভুদা বলল, এভাবে নিজেরা আর কখনো বেরোবে না। কখন কি হয় বলা যায় না। ভাগ্যিস আমি দেখেছিলাম। কথা বলতে বলতে এগিয়ে চলেছি আমরা। দিদির বাড়ির সামনেই আসতেই সহসা শম্ভুদা বলল, তোমরা বাড়ি যাও, আমি একটা জরুরি কাজ সেরে আসছি। মিলিয়ে গেল শম্ভুদা রাতের অন্ধকারে। তখনও ঝড় বৃষ্টি খানিকটা ঝিমিয়ে পড়ল, একেবারে শেষ হয়নি। তাই বেশ কিছুক্ষণ ডাকাডাকি হাঁকাহাঁকির পর বাড়ির দরজা খুলল। ভাই, তোরা এখন?
এই ঝড় জলের মধ্যে এত রাত্রিরে? কি রে, কি হয়েছে, ব্যাপারটা কি? তবুও কপাল ভালো, শম্ভুতার সাথে পথে দেখা হয়েছিল, তা না হলে পৌঁছোতে রাত কাবার হয়ে যেত। কার কথা বলছিস তোরা? তোমার সেই পুরাতন ভৃত্য, মানে শম্ভুদা। ভ্রু কুঞ্চিত হয়ে উঠল দিদির। খাবার সময় দিদিকে সব কথা খুলে বললাম আমরা। শুনতে শুনতে দিদি যেন কেমন হয়ে পড়েছিল। কথা শেষ হতেই সহসা দিদি বলে উঠল, তোরা আজ আমার কাছে শুবি। তখন থেকে শম্ভুদাকে না দেখে দিদিকে জিজ্ঞাসা করলাম, শম্ভুদা তো এখনো এলো না? আসবে কোত্থেকে? গত পরশু তো শম্ভু কলেরায় মারা গেছে। বিস্ময়ে চমকে উঠলাম আমরা তিনজন। এতক্ষণে মনে হলো শ্মশানের পাশে ঘুটঘুটে অন্ধকারে শম্ভুদা কি করে চিনল আমাদের। শম্ভুদা মরেও রক্ষা করলো আমাদের, প্রমাণ করলো তার সেই স্নেহ ভালোবাসা বিন্দু মাত্র কমেনি। এতক্ষণ আপনারা শুনছিলেন সাহিত্যিক অলোক কৃষ্ণ চক্রবর্তীর লেখা ভূতের ভালোবাসা। নমস্কার, শুভরাত্রি।